ওর মা ওরা কিন্তু চাইতোই যাতে আমার সাথে বিয়ে না হয়, তুমি আর জীবনে এখানে ফোন করবে না। আমার রাগ হয়ে গেছে, আমি ঠিক আছে যা, তোর মতন মেয়ে আমি চাই না। কোনো কথা নেই, এদিক দিয়ে একটা থাপ্পড় তো এদিক দিয়ে একটা থাপ্পড় তো ঘুষি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমরাও সবাই খুব ভালো আছি। ভাই তোমরা যে এত এক্সাইটেড থাকবে আমাদের লাভ স্টোরি পার্ট 1 টা শুনে, আমি মানে ভাবতে পারিনি এত ইন্টারেস্টিং। প্র্যাঙ্ক তোমরা দিল, প্র্যাঙ্কের কমেন্টে মানে প্র্যাঙ্ক ভালো আগে হয়েছে না যখন খারাপ ব্লগ দিতাম তখন তোমরা কমেন্ট করতে দাদা প্র্যাঙ্ক কবে দেবে, দাদা প্র্যাঙ্ক কবে দেবে। আর এখন আমি লাভ স্টোরি 1 দেওয়ার পরে যখন আমি প্র্যাঙ্ক দিয়েছি তখন কমেন্ট করছে ওই প্র্যাঙ্কের মধ্যে ওই প্র্যাঙ্ক কেমন হয়েছে না হয়েছে কিছুই বলছে না। ওদের পার্ট 2 কবে আসছে, পার্ট 2 কবে আসছে, পার্ট 2 কবে আসছে দাদা, লাভ স্টোরি পার্ট 2 টা দাও। একজন তো কমেন্ট করছে দাদা, প্রথম দিন কমেন্ট করেছে যতদিন আমি পার্ট 2 না শুনতে পারবো রাতে ঘুমাবে না। কিছুদিন পরে আবার কমেন্ট করেছে এখন তো আমি দিনেও ঘুমাতে পারছি না, এমন একটা কমেন্ট কিছু করেছে। যদি স্ক্রিনশটটা থাকে আমি দিয়ে দেবো। তো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি পার্ট 2। আর যারা আমাদের পার্ট 1 টা শোনোনি তোমরা এক্ষুনি আমাদের ডেসক্রিপশনে যাও, গিয়ে পার্ট 1 টা আগে দেখে আসো, তাতেই যাও। তো ফালতু কথা না বলে ভিডিওটা তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো আমরা কোথায় ছিলাম? ওই একটা ঘরের ভেতর বিকিকে ঢুকিয়েছে, গ্রিল খুলে ঘরের ভেতর ঢুকিয়েছে। দেখি আমাকে 50 মিটার 100 মিটার দূরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলো, দেখি একটা ঘরের মধ্যে আমাকে ঢোকালো। বুঝে গেছি যে এখানেই আমার শেষ, আমার জীবন এখানে বেরিয়ে যাবে। তো ফার্স্টে বিকিকে ওই ঘরের মানে ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়েছে, ঢুকিয়ে নিয়ে গ্রিল খুলে ঘরে ঢুকিয়েছে আমার মাসি। ঠিক আছে, ঢোকানোর পর গ্রিল যেই বন্ধ করা মাত্রই বাস কে আর দেখে, মানে কোনো কথা নেই, কোনো মুখে কোনো কথা নেই। এদিক দিয়ে একটা থাপ্পড় তো এদিক দিয়ে একটা থাপ্পড় তো ঘুষি পাচ্ছে, এই মারছে সেই মারছে, মানে মানে রক্ত বেরিয়েছে হয়তো, সেরকম হয়তো এতে লেগেছিল, রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ ক্ষমতা ছিল, ক্ষমতা ছিল এই জোরটা সেদিন দেখাতে আমাকে মারবে ভাই। আমি হোয়াটসঅ্যাপে লোকেশন কেন বানিয়েছিলাম, লাইভ লোকেশন কেন বানিয়েছিলাম, একটা চুটকি মারবো উপর থেকে মিসাইল করতো ঘরের মধ্যে, ধুম উড়ে যেত সব। ঠিক আছে, চুটকিটা সেদিনকার বলতে ঘরের মধ্যে আমি উড়ে যেতাম, সেজন্য মাত্র বারণ করেছিলাম। না গো মিথ্যা কথা বলছে, এমন কিছু না, মাসির নামে ফালতু বদনাম করছে। তো আমি বলছি কি হয়েছে, তুমি চুপ করে থাকো এবার। আমি একটু ভেবে চিন্তে বলবো। আমি আগেও বলছি আগের ভিডিওতে যে আমরা কিন্তু মানে স্ক্রিপ্ট লিখে আসিনি, যেটা মনে পড়বে সেভাবে বলবো। মনে করো লাইভে এসেছি আমরা, মাঝে মধ্যে কাটিং কাটিং থাকবে, ঠিক আছে, যখন মনে পড়বে না। ঠিক আছে, ওকে। মাসি আমাকে ঘরের মধ্যে ঢুকিয়েছে, ঘরের মধ্যে ঢোকার পরে দেখি ওর দিদা ছিল দাঁড়িয়ে ওখানে, ওর দিদা, মাসি, আমার মা, তোমার মা ওরা বাইরে ছিল, এর মা ওরা বাইরে ছিল, পিছনে পিছনে আসছিল। ঘরের মধ্যে ঢোকানোর পরে আমাকে বলছে, মানে যতক্ষণ ঢুকছি ঘরের মধ্যে না, পা দিয়ে দিয়ে এগোচ্ছি, ততক্ষণ আমার বুকের মধ্যে বিরাট ভয়। মানে আমি তো মানুষ ভাই, যত ভালোবাসার জন্য যাই, আমি একে পেতে গেছি ওখানে, কিন্তু আমিও তো মানুষ, আমার বুকেও তো ভয় আছে যে কি হবে। তো আমাকে বলছে বসো, তখন বলছে বসো, তো একটু শান্তি হয়েছি। ভাই আমাকে যদি মারারই হতো আমাকে বসতে কেন বলছে, বসিয়ে তো মারবে না। তারপর বলছে মা ও ঘেমে গেছে, ওর জন্য জল নিয়ে আসো তো। মানে এর দিদাকে বলছে, এর দিদাকে বলছে মাসির মাকে বলছে মাসি মা বিকি না বলছে এ ঘেমে গেছে, এর জন্য জল নিয়ে আসো তো ফ্রিজ থেকে। যখন বলছে জল নিয়ে আসা তখন তো ভাই আমি রিল্যাক্স। ভাই কে দেখে, ভাই দেখেছে এত সুন্দর একটা জামাই, পাবো নাকি খুঁজে, সেজন্য আমাকে বলছে বসো। মানে নিজের প্রতি নিজে এত মানে ইয়ে করা আমার না এগুলো একদম অসহ্যকর লাগে ভাই। লোকে বলবে তারপরে যে আমি সুন্দর, এছাড়া আমি নিজেতে সুন্দর নয়। লোকে বলেছে দেখে তা তুমি এসছো কেন তবে। তো ঠিক আছে, বসলাম। বসার পরে মাসি ফার্স্ট কোশ্চেন, তোমার নাম কি? আমি বলছি আমার নাম বিকি। বাড়ি কোথায়? আচ্ছা আমার বাড়ি রানাঘাটে। বৃষ্টির সাথে কি করে পরিচয়? আমি বলছি আমার মাসি শাশুড়ি, আমার মাসি শাশুড়ি বলছি সরি, এর মাসি বাড়িতে গেছিল, ওখান থেকে আমার সাথে দেখা সাক্ষাৎ, ওখান থেকে আমি ফোন নাম্বার আদান প্রদান করেছি। করার পরে বাড়িতে আসার পরে কথা হতো। মাসি শাশুড়ি আবার জিজ্ঞাসা করছে যে আজকে তোমাদের কি প্ল্যান ছিল। আমি বলছি দেখুন আজকে যেটা হয়েছে এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না। পার্মানেন্টলি একটা কোনো কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো। 2 বছর পরে আমার মাইন্ডে ছিল 2 বছর পরে বিয়ে করব, কিন্তু আমি ওখানে গিয়ে বলছি আমি 4 থেকে 5 বছর পরে বিয়ে করব। এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। তো বলছে তবে কেন করেছো এমন? তো আমি মাসিকে তারপরে সব সত্যি কথা বললাম যে মাসি এমন এমন বৃষ্টির সাথে আমি ফোনে ফোনে কথা বলতাম। একদিন বৃষ্টি মা জানতে পেরে গেছে, তা নিয়ে খুব অশান্তি করেছে, বৃষ্টির সাথে মারধরও করেছে আমি শুনেছি। তারপরে আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি গুজরাটে গেছি। গুজরাটে যাওয়ার পরে ভালোই কাজবাজ করছিলাম। একদিন বৃষ্টির মা নাকি আরেকদিন ধরে নিয়েছে, আমাদের সাথে কথা বলছিলাম তখন আবার ধরে নিয়েছে বৃষ্টির মা। বৃষ্টির মা ওকে প্রচন্ড মারধর করেছে।
আমরা ফোনে কোনো কন্ট্যাক্টই করতে পারছিলাম না 4-5 দিন ধরে। তখন বৃষ্টি একদিন আমাকে হঠাৎ ফোন করেছে, ফোন করে বলছে যে আমার মা সব জেনে গেছে, আবার খুব মারধর করেছে আমাকে, আর বলছে তোমার সাথে না কথা না বলি কোনোদিন, আমার থেকে আমাকে আর ফোন টোন দেয় না, কিছু দেয় না। ওই জায়গাটা আমি একটা বুদ্ধি খাটিয়েছি, ওই জায়গাটা আমি বুদ্ধি খাটিয়েছিলাম এটা, যে বৃষ্টির মার নামে বেশি বদনাম করা যাবে না। কেন বলতো? বৃষ্টির মার নামে যদি বদনাম করি, তোমরা একটা জিনিস ভেবে দেখবে ভালো মতন। হ্যাঁ, তুমি যতই ভালো বলছো না খারাপ বলছো এটা কেউ দেখবে না। তুমি যার নামে বদনাম করবে না, যে ওর জন্য এমন হয়েছে, ওর জন্য এমন হয়েছে, ঠিক আছে, ও কিন্তু তোমাকে ততটাই, মানে তোমার উপরে ততটাই রাগ করবে। ঠিক আছে, আমি যদি বৃষ্টিমার নামে শুধু দোষ দিয়ে যাই এমন এমন করেছে, তো বৃষ্টি মাসিরা ভাবে হ্যাঁ তো দিদি তুই এমন কেন বলছিস, তুই তো কথা বলতে পারতি, তুই আমাদের জানাতে পারতি। বৃষ্টির মা কিন্তু ওই জায়গাটা ছোট হয়ে যাবে। তো সেজন্য আমি বৃষ্টির মাকে ওই জায়গাটা ছোট করে দিই। বৃষ্টির ছোট তো কোনো ব্যাপারই না, প্রতিটা সন্তানের মা বাবাই এমন করবে। কিন্তু যাই হোক, বৃষ্টির মাকে আমি ওখানে কিছুই বলছি না, বলছেন আমি এই কথাটাই বলছি যে এটা স্বাভাবিক ব্যাপার, যার যে কোনো সন্তানের মা বাবাই এমন করবে। কিন্তু বৃষ্টি আমাকে ফোর্স করেছে ফোন করে করে, যে আমাকে তাতে নিয়ে যাও, তাতে নিয়ে যাও, নাহলে কিন্তু আমি সুইসাইড করে মরে যাব। তখন আমি বৃষ্টির উপরে চাপিয়ে দিয়েছি। এখানে কিন্তু বাহাদুরি মেরে যদি আমি আমার উপরে চাপটা নিতাম, যে আমি ওকে বিয়ে করতে এসেছি আমার জন্য, আমি ওকে হারাতে চাইনি, তবে কিন্তু ওরা আমাকে দোষারোপ করতো, কারণ আমি পরের ছেলে। ঠিক আছে, তো সেজন্য নিজের সন্তানের দোষ কিন্তু কেউ দেখে না। এই জিনিসগুলো আমি ভাবি আর কি। ঠিক আছে, আর সেদিনও ভেবেছিলাম, সেদিন আমি এই বুদ্ধিটাই খাটিয়েছিলাম। অনেক কিছু ভেবেছিলাম যে বৃষ্টির মার নামও দোষ দেওয়া যাবে না, আমার নামও দোষ দেওয়া যাবে না, কারণ আমার দোষটা সবার আগে দেখবে, পরের ছেলে আমি আমার নামে দোষটা সবসময় দেখবে, যে তোমার জন্যই তো বৃষ্টি এমন করেছো, কেন এসছো এখন, অনেক ব্যাপার বুঝেছো, কি হবে না হবে তো আমি জানতাম না। আমি সবকিছু এর উপরে চাপিয়ে দিয়েছি, মানে এর মাথার উপরে বন্দুক রেখে ফায়ার করছিলাম। ঠিক আছে, এই মালটা তো ভাবছি হঠাৎ করে কি হয়েছে, আমার নামে দোষ দিচ্ছে কেন। আমি অবাক হয়ে গেছি যে না, এইসব কথা অ্যাকচুয়ালি এটা সত্যি। এই কিন্তু আমাকে ফোন করে করে প্রচন্ড ফোর্স করতো, আমি কাজ করতে পারতাম না, আমাকে ফোন করে করে বলতো আমাকে নিয়ে যাও, না হলে কিন্তু আমি সুইসাইড করে মরে যাবো। যতটা না বলেছে তার থেকে বাড়ি বাড়ি আমি ওই জায়গাটা বলেছিলাম, যে বৃষ্টি আমাকে ফোন করে বলছে আমাদের কিন্তু আর মনে হয় না বিয়ে হবে, আমরা কিন্তু আর এক হতে পারবো না, তুমি যদি আমাকে ভালোবাসো আমাকে এক্ষুনি এসে আমাকে 2-1 দিনের মধ্যে এসে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে যাও, না কিন্তু আমি সুইসাইড করে মরে যাবো। আমি ভাবছি যে দেখুন, ও যদি সুইসাইড করেও নেয়, উঠতি বয়স, ও তো সুইসাইড করে মরে যেতে পারে আগের আগে। তারপরে আপনারা আমার নামে দোষ দেবেন কিনা এটা পরের ব্যাপার, আমার নামে দোষ দেবেন, আমার নামে কেস করবেন, আমি জেল খাটবো, যাই করবো, এটা পরের ব্যাপার। কিন্তু আপনারা তো আপনার মেয়ে হারাবেন, সেই জন্য আমি এসেছি। না হলে এটা তো জুন মাস, এটা তো আমার জন্মের মাস, এই মাসে কেউ বিয়ে করে? অতি ভদ্রলোক সেজেছে ওই সময়। সত্যি ভদ্রলোক আমি। ঠিক আছে, আমি বলছি এই মাসে তো আমার জন্ম মাসে কি কেউ বিয়ে করে? ও আমাকে বলছে দেখে আমি বিয়ে করার জন্য এসেছিলাম। আমি ভেবেছি না, জন্ম মাস এত মানবো না, আমার ভালোবাসাকে আমি এভাবে হারাতে দেবো না। আমিও চলে এসেছি, যে আমার ভালোবাসাকে আমি যেমনি হোক নেবই। ঠিক আছে, যেমন আজকে এসেছি, আমি অনেক কিছু জানি, আমি কিন্তু জানি আপনারা আমাকে মারবেন পিটবেন সবকিছু করবেন, তারপরে আমি এসেছি, কারণ একে আমি হারাতে চাই না। তখন ওরা বলছে, তখন মাসি বলছে দিদাকে, যে দেখেছো মা, দেখেছো আমাদের মেয়েরই দোষ, এই ছেলেটা কত সুন্দর, কত ভদ্র ছেলে, কত ভালো ছেলে, মেয়েটার কত নামে কিছু যে কত বোঝে। যে বদনাম করলো, ছেলে তো ভালো হবেই। না, সেদিনের জন্য সরি, কারণ সেদিন যদি আমার নামে দোষগুলো নিতাম, আমি পুরোপুরি খারাপ হয়ে যেতাম। আর একটা মেয়ে বাড়িতে সবসময় ছেলের নামে দোষ দেয়, যত মনে বিয়ে না হয়, বিয়ের পরে জামাই জিন্দাবাদ, কিন্তু বিয়ের আগে তার সাথে প্রেম করে ওকে অনেক নিচু চোখে দেখা হয়, এটা আমি মানি। তো যাই হোক, মাসি খুশি হয়ে গেছে, তারপর বলেছে তো এখন তোমরা কি করতে চাও? আমি দেখুন, আমি তো এখন বিয়ে করতে পারবো না, এই সময়টা আমার বিয়ে করার মতো পরিস্থিতি নেই, কারণ এখন যদি আমরা বিয়ে করি না, আমাদের ফিউচার কিন্তু অন্ধকার। আমি কিন্তু এই কথাটা আবার সত্যি বলছি, আমাদের ফিউচার কিন্তু অন্ধকার এখন যদি বিয়ে করি, এখন আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন তো আমরা ছোট মোটো কোনো কাজ করছি। আমি আজকের দিনটাই কিন্তু আমি সেই সময় দেখছিলাম যে এই সময়টা বিয়ে করা ঠিক হয়নি, সত্যি সেই সময়টা বিয়ে করাটা আমাদের ঠিক হয়নি। কিন্তু যাই হোক, এখন আমরা হ্যাপি আছি, তাই তো, এখন আমরা হ্যাপি আছি। তো মাসিকে বললাম যে আমাকে 3-4 বছর টাইম দিন, 3-4 বছর পরে আমি মা বাবাকে জানাবো, মা বাবাকে জানিয়ে আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়িতে আসবে, আপনাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যাবে, লাভ ম্যারেজটাকে অ্যারেঞ্জ ম্যারেজে কনভার্ট করে তারপর আমরা বিয়ে করবো। তো মাসি খুব খুশি হয়ে গেছে। কিন্তু একটা কথা এই জায়গায়, মাসিরও কিন্তু মনে মনে আমাকে চায়নি। কেন বলতো? আমি সুন্দর দেখতে, কিন্তু সুন্দর দেখেও তো হবে না। अबे साले হ্যাঁ, আমি আর কি মারি, ঠিক আছে, সিরিয়াস নিও না, এর জন্য একে আমি রাগাতে ভালোবাসি। মাসি ওরা চায় না, কারণ আমাদের বাড়ির রানাঘাট অনেকটা দূর ওদের বাড়ি থেকে, ওরা এত দূরে ওদের মেয়েকে দিতে চায়নি। ঠিক আছে, কেউ দিতে চায় না, এটা স্বাভাবিক ব্যাপার, এত দূরে 3.5 দিতে ঘন্টা চায় না। ভাই, তখন তো কিন্তু আনন্দ আনন্দে চলে এতটা দূরেই এসেছি। কিন্তু আনন্দটা বেশি হয়। ঠিক তখন আছে, তো এসে আনন্দ 2-3 দিন আনন্দে চলে থাকতে এসেছি, পারবো। এখন যে পুরো প্রেমানন্দ জমা হয়ে গেছে একদম। যখনই আমরা ওনাদের বাড়ি থেকে আসবে আমাদের বাড়িতে, আমার শ্বশুর শাশুড়ি, তখন কিন্তু 2-3 দিন থাকতে পারে, অপশন থাকে এটা। আমরাও গিয়ে 2-4 দিন থাকতে পারি, অপশন থাকে। কিন্তু যদি কাছাকাছি বিয়ে হয় না, সকালে গিয়ে রাতে চলে আসতে হয়, দুপুরে চলে আসতে হয়, এমন ব্যাপার হয়।
তো যাই হোক ভালোর জন্য হয়েছে। মাসি বলছে যে তো ঠিক আছে, তো এখন তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি এখন আবার গুজরাট চলে যাও বা যাই করো। আমি বলছি আমরা কি একসাথে দেখা করতে পারি না মাঝে মধ্যে ফোনে? কি বলছে না, সাহস! বলছে ও ভাবছে ওরা আবার ডিসাইড করলো ওর মার সাথে। বলছে ঠিক আছে আসবে, এসে বাইরে কোথাও আমরা দেখা করতে যেতে দেবো না আমাদের মেয়েকে, আমাদের বাড়িতে এসে গল্প করবে বা ওই রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে এখানে গল্প করবে, তুমি কোথাও লুকিয়ে চুরিয়ে কোথাও ঘুরতে যাওয়া যাবে এসব আমরা অ্যালাউ করবো না। আমি বলছি না আমি এসব চাইবো না, আর আপনাদের বাড়ি থেকে যে রাজি হয়ে যায় এর থেকে আর বড় কি আছে, এভাবে আমরা আপনাদের সামনেই গল্প টল্প করবো। ও তারপর এর দিদা আমাকে আবার দই দিয়েছে, ঠিক আছে, যে দই খাবে। আমি তো বিরাট শান্তি ভাই, দই তখন খেতে হবে, শ্বশুর বাড়িতে এসেছি ভাই প্রথমবার, মিষ্টি মুখ না খেলে হয় নাকি, টক খেয়েছি আমরা, মিষ্টি খেয়েছিলাম, মিষ্টি থেকে টক দই, মিষ্টি দই। যাই হোক আমি বলছি একটু মিষ্টিকে ডাকুন না আমি গল্প করবো। ওর দিদাটাকে কিন্তু আমার তখনই খুব পছন্দ হয়ে গেছে, দিদাটা খুব ভালো মানুষ একদম। আরেকটা কথা বুঝেছি তো সবার আগে, এদের ফ্যামিলির সাথে কিন্তু আমাদের ফ্যামিলি অনেক ম্যাচিং আছে। যেমন এর দিদার নাম গীতা, আমার দিদার নাম গীতা, এর মামার নাম গৌতম, আমার মামার নাম গৌতম, এর পিসির নাম তুলসী, আমার পিসি নেই কিন্তু আমাদের একটা দূরের সম্পর্কে মাসি আছে তার নাম তুলসী। যাই হোক এদিক এদিক করে মিল আছে, কিন্তু অনেক কিছু মিল আছে। তারপরে এর রক্ত যে কালার আমার রক্ত কিন্তু সেম কালার। ব্লাড গ্রুপটা কিন্তু এক না, এখন আর টেস্টই করেনি হয় ব্লাড গ্রুপটা কি। কেন ভয় করে যে ফুটাবে না, টুক করে ফুটাই না, ওটা ভয় করবে। ওখান থেকে আমি নাচতে নাচতে বাড়ি চলে এসেছি ভাই, নাচতে নাচতে ওখান থেকে উঠতে উঠতে যাচ্ছি ভাই, নাচতে নাচতে যাচ্ছি ভাই, বিরাট আনন্দ ভাই, নিজের বিয়ে নিজে ঠিক করে এসেছি, বিরাট আনন্দ। এদিকে আমার পকেটে 2,000-2,500 টাকার টিকিট, ওই যে একে নিয়ে যে পালিয়ে যাওয়ার টিকিটটা ছিল। তারপরে ওখান থেকে আবার গুজরাটে যাওয়ার যে দিল্লি থেকে আবার আমি তো একা গুজরাট যেতাম, সব টিকিট একবার কাটা হয়েছিল। সে টিকিট কে ক্যান্সেল করবে ভাই, সব ক্যান্সেল করার সময় নেই আমার কাছে ভাই, টাকা পয়সা দরকার নেই ভাই। বিরাট আনন্দ আনন্দে বাড়িতে আসলাম, বাড়িতে এসে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম, তোমাদের না জানিয়ে আমি গুজরাট থেকে চলে এসেছি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাড়ির লোকদের সব খুশি, বাবু বিরাট খুশি, মানে আমার বাবা বিরাট খুশি ছিল। তো যাই হোক সবকিছু ঠিক ছিল। এর সাথে পরের দিন কথা হয়েছে, বাড়িতে এসে মাসিকে ফোন করেছি, সবকিছু ঠিকঠাক চলছিল। মাঝখানে আমি একটু ইয়ার্কি করেছি এর সাথে, এই যে সিরিয়াস নিয়ে নেবে আমি এটা বুঝতে পারিনি। মাঝখানে আমি এর সাথে আমি এ আমার গার্লফ্রেন্ড, এ আমার হবু বউ, এর সাথে ইয়ার্কি করবো কার সাথে করবো, আমার কোনো বন্ধু বান্ধব। আমি যখন থেকে আসাম থেকে এসেছি এখানে আসার পরে কিন্তু আমি বন্ধু বান্ধব বানাইনি তেমন, ঠিক আছে, আমি কোনো আড্ডা মাড্ডা এসব মারি না। একে পাওয়ার পরে এর সাথেই আমার সবকিছু, এর সাথে ইয়ার্কি করবো না কার সাথে করবো ভাবো। এর সাথে আমি ইয়ার্কি করে বলছিলাম তোমার মতো মেয়ে আমার দরকার নেই, আমার গুজরাটে গার্লফ্রেন্ড আছে, আমি তো তোমার সাথে টাইম পাস করতে এসেছিলাম, তোমাকে নিয়ে আমি বেঁচে দিতাম, এমন ইয়ার্কি মেরেছিলাম। এ ভাই সিরিয়াস নিয়ে নিয়েছে। আর আগে একটা কথা শুনো, আমার তো মনেই ছিল না এই কথাটা, সেদিনও হয়তো বলবো। একে না মাঝে মধ্যে আমি আর কি করতাম, ঠিক আছে, তো তোমার তো মেয়ে দরকার নেই, ছেড়ে দিয়েছি, আজকে থেকে ফোন করবে না। এ তুমি আমাকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে, তুমি যখন আমার সাথে থাকতে চাও না তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমি তো আর তোমার কাছে আর বাঁচবো না, আমি কিন্তু মরে যাবো, আর তুমি তো আমাকে দেখতে আসতে পারবে না এত দূরে, তোমার কাছে যে আমার ফটোটা আছে দয়া করে আমার ফটোটা ধরে একটু কেঁদো। ফালতু কথা বলার কোনো মানে তুমি বলনি, তুমি এই কথা বলনি, সব সময় ওর সাথে যতদিন ইয়ার্কি মারতাম এই একই কথা বলতো, তুমি তো আসতে পারবে না, ঠিক আছে, আমার ফটোটা ধরে একটুখানি কেঁদো, তোমার যে চোখের জলটা আমার ফটোর মধ্যে পড়বে, এই জলেই আমি ভেসে ভেসে স্বর্গে চলে যাবো। ফালতু কথা, এগুলো জানি না তোমরা বিশ্বাস করবে কি করবে না। যারা বিকির মতন আছো ছেলে বা মেয়ে তারাই বিশ্বাস করবে, এছাড়া আমার মতন যারা আছে তারা কেউ বিশ্বাস করবে না। তো সরো, কারণটা আমি বলি। তখন যখন এইসব যখন কথা বলছে তখন আমার মনে হয় কি জানি আমার পায়ের তলা থেকে না মাটি সরে গেল, যে এমন ছলছাত্রি করলো। আমাকে আগেও বলেছে যে আমি কিন্তু তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, আমি কিন্তু আর 5টা ছেলের মতন কিন্তু না, তুমি যদি আমার সাথে টাইম পাস যদি করতে চাও তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে পারো, তুমি অন্য কোনো ছেলেকে দেখতে প্রথম যেটা বলছো। আর যদি তুমি টাইম পাস যদি না করতে চাও, যদি ভালো মতন যদি থাকতে চাও তাহলে থাকতে পারো। আমি ওই কথাতে মেনে গেছি, তুমি আজকে এসে আমাকে এই কথাটা আজকে এরকম তুমি বললে, তারপরও আমাকে মানা, ছেড়ো না ছেড়ো না, আমার ফটো ধরে কেঁদো, আমি কিন্তু মরে যাবো, আমার ফটো ধরে কেঁদো, আমি জানি ওই এইসব বলছে, তো বলছেন আমাকে, তো কে জানে ভাই ও সিরিয়াস নিয়ে নেবে, আমাকে বলছে আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমি ও তাড়াহুড়োর মধ্যে আছে, ও বুঝে গেছে ইয়ার্কি মারছি, সবসময় ইয়ার্কি করি। তারপরে আমি ভাবলাম যে আমি তো আবার সন্ধ্যার সময় ফোন করবো একে, ঠিক আছে, দুপুরের দিকে ঘুমাতে ঘুমাতে আমি ইয়ার্কিটা মেরেছি, ফোন কেটে দিয়েছে, ফোন কাটার পরে আমিও ফোন কেটেছি, আমি তো ঘুমাচ্ছি, আমি তো মাইন্ডে নেই, আমার সাদা মনে কাদা নেই। আমিও দেখছি সত্যি সত্যি তো ফোন আসছে না, এরকম কথা বলে তো হয়তো নিশ্চয়ই ফোন করতো, আমিও করবো না ওকে ফোন, ফোন আর সত্যিই করেনি। তারপর অনেকক্ষণ দেখছি যে 1 ঘন্টা 2 ঘন্টা মতন ফোন করিনি, 4টা থেকে 6টা অবধি তো ফোন করিনি। এই আমাকে ফোন করেনি, সাথে সাথে আমি মাকে জানালাম, যে মাকে জানিয়ে দিয়েছে, হ্যাঁ, যে মা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হবে, অশান্তি হবে, মা বাবাকে জানিয়ে দেবে ভাই।
না সেই সময় আমি জানিয়েছিলাম, তুমি আমার সাথে ছল ছাতুরি করেছো কেন সেই জিনিসটা? তোমরা আমাকে দোষ দিতে পারো জায়গাটা যে আমি ওর সাথে ইয়ার্কি কেন করেছি, ভাই ইয়ার্কি তো করবোই এগুলো, এগুলো তো তা বলে ভাই আমি স্বাভাবিক কোনো ব্যাপার। মেয়ে নিয়ে আমি কোনো ইয়ার্কি আমি সহ্য করবো না। সবসময় তো করি তোমার সাথে জিনিসটা, কিন্তু তুমি যে মাকে জানিয়ে ওই জন্যই তো তুমি যে প্র্যাঙ্ক গুলো যে করো একদম পুরো সিরিয়াস মাইন্ডেই তো করে, মুখ চোখ একেবারে এত এত বড় বড় পুরো ফুলিয়ে মুলিয়ে যদি প্র্যাঙ্ক যদি করে, সত্যিকারে হয়তো ঝগড়া হচ্ছে বা এরকম হচ্ছে সেরকম হচ্ছে, ভাই মেয়ে নিয়ে যখন করে না তখন আমার প্রচন্ড রাগ ওঠে। আর আমি সেই সময় আমার শুধু কথাটা মনে পড়ে, ওই জন্য আমি ওকে উদুম ধরে খেলাই যে তোকে তো সেই সময় আমি হাতের সামনে তোকে পাইনি, আর সেই জন্যই তোকে আমি ওই কথাগুলো সব আমার মনে মাথার মধ্যে খেলি যে হ্যাঁ ওই সময় তো ওরকম বলেছিস নে, সে তখন আমি একদম পুরো খেলাই। সত্যি কথা বলতে আমি পুরো মেয়ে নিয়ে আমি কোনো সহ্য করি না। তারপরে কেমাতে পারতাম, মা আমাকে বলছে আচ্ছা না, তারপর কি হয়েছে? তারপরে আমি মাকে বললাম যে মা ওই ছেলেটা যেরকম এসেছিল না, আমি যে বিকি ও এরকম অন্য একজনের সাথে প্রেম করে, ও আমাকে এরকম কেন তুই কি করে বুঝলি? তখন আমি বললাম যাই হোক ও গুজরাটে আগে থাকতো, এরকম প্রেম করতো এই করতো, কত কথা বলিনি। মাকে বলছি যে আমি ওকে আর ভালোবাসি না, ওকে আমার আর পছন্দ হয় না। এর মা ওরা কিন্তু বিরাট খুশি, এর মা মাসি সবাইকে জানিয়ে দিয়েছে, ভাইরাল করে দিয়েছে, ওর মা মাসি কিন্তু বিরাট খুশি। কেন তো ওর মাসি তো আমি আগে বললাম মাসি ওরা কিন্তু চেতনা যে এত দূরে চাইতো না যে মানে ও চাইতো না ওর মাসি ওরা যে এত দূরে বিয়ে হোক। হ্যাঁ, তখন আমার মা তখন আরো বিরাট খুশি হয়ে গেছে ভাই, সোনায় সোহাগা। তখন আমার মা ওরা সব বলছে যে দেখেছিস তো যে তাহলে কেমন তাহলে ছেলে হতে পারে, কেমন কি হতে পারে। আমি তখন সত্যি কথা, তখন সত্যি হয়েছে যে সত্যি কথা যে বড়দের কথা শুনিনি, আজকে আমার এই জীবনটা হতো, হয়তো আমি বিয়ে করলাম, বিয়ে করার পর যদি আমার যদি আজকে হতো অন্য কিছু হয়ে যেত বা কিছু। ও বাড়িতে সবকিছু জানিয়ে দিয়েছে, এর মা ওরা আমার উপরে রেগে আছে। তারপরে আমি 6:15 দিকে আমি আবার একে ফোন করেছি, ফোন করার পর ফোন ধরছে না আমি হয়তো পড়তে টরতে গেছে সেই জন্য। না আমি তখন মাকে শিখিয়ে দিয়েছিলাম যে ফোন ধরতে, হ্যাঁ যে তুমি ফোন ধরবাও না, যদিও বা ফোন ধরো তোমার মুখে যেরকম আছে, গালাগালি তো অন্তত দেবে না, তোমার মুখে যেরকম আছে তোমাকে উল্টো পাল্টা কথা বলো, আমার তাতে কোনো আমার যায় আসে না, ও খারাপ পাক বা ভালো পাক। তারপরে এর মা দেখি ফোন ধরেছে, ফোন ধরার পরে বলছে হ্যালো হ্যাঁ কি, আমি বলছি টোনটা চেঞ্জ হয়ে গেল কেন হঠাৎ? তো ওর মা তো এইভাবে টোন দিয়ে কথা বলে না, আমি 2 দিন আগেও ওর মার সাথে কথা বলেছি ফোনে। তখন আমি বললাম কি হয়েছে কেসটা? তখন বলছে বৃষ্টি নেই। আমি বলছি কোথায় গেছে? বলছে বৃষ্টি ও কাকা বাড়ি গেছে ঘুরতে। আমি বলছি এই তো 2 ঘন্টা আগে কথা বলেছে। বলছে আমি তো কখন আসবে? বলছে 2-3 দিন পরে আসবে। আমি তো জানতাম না কাকা বাড়ি কোথায় না কোথায়। আমি বলছি এই তো কিছু না কথা বলছে, আমাকে না বলে চলে গেল। বলছে হ্যাঁ তো তোমাকে জানাতে যাবে কেন? বিরাট তুমি কে তোমাকে জানাতে যাবে কেন? কর্কশ ভাষায় কথা বলছে। আমি বলছি আচ্ছা দাঁড়ান তো কি হয়েছে আমাকে বলেন তো, কিছু হয়েছে? আমি বলছি হ্যাঁ এত হবে না, একে স্বপ্ন দেখাচ্ছে না, এই করছে না, হ্যাঁ এখানে আর জীবনে ফোন করবে না, এই করবে না। ওখানে আমি বুঝে গেছি যে সবাই সব বলে দিয়েছে। আমি বলছি আরে ওর সাথে ইয়ার্কি করতাম না, কোনো ইয়ার্কি দরকার নাই, ইয়ার্কি করেছো ভালো করেছো, আর ফোন করবে না এখানে। ওর মা ওরা কিন্তু মানে চাইতোই যাতে আমার সাথে বিয়ে না হয়। তো যাই হোক ওর মাসি ওদের একদম দোষ দেবো না আমি এখানে, কারণ দোষটা হচ্ছে আমার যে আমি ওর সাথে ইয়ার্কি করেছি, আর দোষটা হচ্ছে এর এ সিরিয়াস ভাবে সবাইকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ এটা ভেরিফাই করে নাই, এটা ভেরিফাই করে নাই। টাইম ভেরিফাই করতে হবে। ঠিক আছে বাদ দাও, এর উপরে আমার বিরাট রাগ আছে তখন থেকেই, এখন আবার মনে পড়েছে এখন দিয়ে দুম চত্থাপুর দুই একটা। যাই হোক আমি তারপরে আমি আবার আধা ঘন্টা পরে ফোন করেছি, একটু একটু অন্ধকার হচ্ছে, আর আমি ফোন করেছি আবার। ফোন করার পরে বলছি এক কাজ করো না, বৃষ্টিকে দেন না, বৃষ্টির সাথে আমি কথা বলি, বৃষ্টি ওর মুখে বলে যাক আমাকে ভালোবাসে না বা কিছু, আমি আর বলবো না। আমি ভেবেছি কি ওর মা ওরা হয়তো প্ল্যানিং করে জিনিসটা করেছে, হ্যাঁ বৃষ্টি হয়তো জানেই না এসব ব্যাপার, ওর মা মাসি সবাই একসাথে কেন, আমি এটাই ভাবছিলাম। ফোন ধরেছে, ফোন ধরেছে বা ফোন করেছে, আবার ফোন ধরিনি, মারা কেটে দিয়েছে আবার ফোন করেছে। এবার ওটা ও একটা কান্না কান্না গলাতেই বলছো, কান্না কান্না গলা না মানে কেঁদে কেঁদে বলছো ঠিক আছে বৃষ্টিকে দিয়ে দেন না, মানে বৃষ্টিকে দেন না, বৃষ্টিকে দিয়ে বলান যে আমাকে ভালোবাসে না, আমি আর ওকে সত্যি কথা বলছি আপনাদের ফোনে আর ফোনও করবো না, কিচ্ছু করবো না। তো এই জিনিসটা আমি আবার ওর মাকে অফার দিয়েছিলাম, কি অফার জানো তো? আমি না সে সময় না মাথা পাগল হয়ে গেছে আমার, কি করবো না করবো যা মুখে তাই বলছি, মানে খারাপ কথা না। আমি বলছি শুনুন না, মেয়ের বাড়িতে যখন বিয়ে হয় একটা ছেলে একটা মেয়ের সাথে বিয়ে হয় না, তো ছেলেরা তো মেয়েদের বাড়িতে টাকা পয়সা নেয়, হ্যাঁ আমি আপনাদেরকে টাকা পয়সা দেবো, কত টাকা লাগবে আমি টাকা পয়সা দেবো, আমি বিয়ে করবো। ওর মা ওরা বলছে আমি ভিখারি নাকি, আর তোমার থেকে টাকা নেবো, ভিখারি নাকি। ওর মা ফোন কেটে দিয়েছে রাগারাগি করে, সাথে সাথে আবার ফোন এসছে, ফোন আসার পরে এ দেখি ফোন ধরেছে, বলছে হ্যাঁ ও কি হয়েছে? আমি বলছি কি বলছো এসব তোমার মা ওরা? বলছে হ্যাঁ তুমি যেটা আমার মা ওরা বলছে সেটাই, হ্যাঁ তোমাকে ভালোবাসি না, তুমি আর জীবনে এখানে ফোন করবে না। আমি বলছি তুমি চেঞ্জ হয়ে গেলা এত তাড়াতাড়ি? হ্যাঁ আমি তো এসব ফোনের মধ্যে দেখতাম যে মেয়েরা ধোকা দেয় বা ছেলেরা ধোকা দেয় বা যাই হোক চেঞ্জ হয়ে যায়, আমার সাথে তোমার সাথে এত সুন্দর একটা রিলেশন তুমি এক ঝাটকে শেষ করে দিচ্ছ, এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছো, তুমি আমাকে কথা দিয়েছিলে যে কোনদিন আমাকে ছাড়বা না। এসব কথা যখন বলছি না এ দেখি উল্টো ওটা গরম দিয়ে যাচ্ছে, না ফোন করবো না আগে, আমি সেটা বলেছিলাম এখন আর তোমাকে ভালোবাসি না, আমার জন্য আমার মা ওরা এখানে ছেড়ে দেখছে, ব্যাংকে চাকরি করে ওর সাথে আমাকে বিয়ে দেবে এমন একটা বলেছে।
আমি তখন না আমার মাথার মধ্যে আবার রাগ হয়ে গেছে, ঠিক আছে, আমার রাগ হয়ে গেছে। আমি বলছি, ঠিক আছে যা, তোর মতন মেয়ে আমি চাই না। আর তুই যখন আমার ইয়ার কি বুঝতে পারলি না, আর তুই এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেবি, তার মানে তুই আমাকে ছাড়ার জন্যই প্ল্যান করছিলি, মানে সামান্য কথায় তুই এত রাগ করতি না। যা, দরকার নেই, তুই ব্যাংকে চাকরি কর, কোনো চাকরি করে ছেলের সাথে বিয়ে কর, আমাকে আমার মতো এলো ছেড়ে দে। কিন্তু কান্নাকাটি আমাকে করেই আর- কিন্তু বলছো, না, যেতে যেতে বলছো না, কিন্তু কান্নাকাটি সেটা আমি যেতে যেতেই বলছিলাম, কিন্তু ভিতরে কান্না ছিল, কান্নাকাটি সেটা ভেতরে আমি না যেটা উপর দিয়েও বুঝাতে দেয় না, দেখাচ্ছে। আমি উপর দিয়ে দেখাতে- যাই হোক, আমি যেতে যেতে ওর ফোনটা কেটে দিচ্ছি, কেটে না আমি এভাবে যাচ্ছি না, আমার মানে পুরো গায়ে শক্তি নেই, কিচ্ছু নেই আমার গায়ে। আমার যে ফোনটা, সে ফোন আমি না এইভাবে ধরেছি, মানে কোনো কেয়ারই নেই, আমি যে হাঁটলাম, ফোন উড়ে চলে গেছে, আমার হাতের থেকে উড়ে চলে গেছে জঙ্গলের মধ্যে, ঠিক আছে। আবার গিয়ে ফোনটা খুঁজলাম, যাই হোক বাড়িতে এসে আমি এক জায়গায় দাঁড়িয়ে আমি ভাবছি যে কি করব, মরে যাবো, সুইসাইড করে নেবো যদি মানে সেই সময়টা এমন ছিল, বুঝেছো, সুইসাইড মুইসাইড এসব করতে নেই। হ্যাঁ, যারা হ্যাঁ। ভালোবাসো, যারা ভালোবাসা একটা যাবে, করছো, একটা আসবে, সত্যি কথা বলছি। হ্যাঁ, একটা যাবে একটা আসবে, কোনোদিনও মাথার মধ্যে আমি কেউ তোমাদের বলছি, যারা মরে সিঙ্গেল আছো, যাবো, যারা এই প্রেম করবো করছো, সেই করবো, ওইটা কোনোদিনও ভাববে না। যারা মরে যায় তারা পাগল ছাড়া কিচ্ছু না ভাই। একটা মেয়ের জন্য বা একটা ছেলের জন্য তোমরা মরতে যাবে কেন? ও তো তোমার কেউই না, হ্যাঁ, ও তো তোমার সাথে বিয়ে হয়নি, যে বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে বউ হয়ে হয়ে গেছে গেছে, বা আমার কিছু, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে বাচ্চার গেছে। জন্য মানুষ মারা যায়, ঠিক আছে, মানছি। আমি এই জায়গাটা একটুখানি তোমাদের বুঝাচ্ছি, অনেক আমার বন্ধু বান্ধব সুইসাইড করে মারা গেছে, আমি সেজন্য বলতে চাই যে গার্লফ্রেন্ডের জন্য কেউ বা কখনো সুইসাইড বয়ফ্রেন্ডের করবে না। জন্য। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য মরে যাচ্ছ, আর হুম, মা যদি কিছু করে, মা ধরো অসুখ বিসুখ হয়েছে বা কিছু হয়েছে, তখন কি মরবে তুমি? তখন তো মরবে না, তখন মরবে না, তখন মরবে না। গার্লফ্রেন্ডের জন্য মরছে, যে আমার না, যে তার জন্য আমি মরে যাচ্ছি। আমাকে আপন না ভেবে আমাকে ছেড়ে দিচ্ছে, তার জন্য আমি মরে যাবো। আমি হয়তো ঠিকঠাক বুঝাতে পারছি না, বুঝে নাও। যদি মরারই হয় না, কিছু একটা করে তারপরে মরো, ঠিক তোকে আছে। দেখিয়ে দিয়ে মরো যে হ্যাঁ আমি এই জিনিসটা আমি করতে পেরেছি, করতে পেরেছি, যাতে বা তোর থেকে আমি ভালো আরো সুন্দর পেয়েছি, তোর থেকে আরো নামি দামি পেয়েছি বা কিছু। আমরা কিন্তু বুঝতাম না সে সময়, আমি ছোট ছিলাম, মানে এত ছোট ছিলাম না, 21 বছর ছিল আমার বয়স, কিন্তু উঠতি বয়স, ওটা কিন্তু আমাদের উঠতি বয়স, সে হুম, মানুষের উঠতি বয়স সেই সময়টা। তোমাদের সিচুয়েশন কিন্তু এই জিনিসগুলো আসবেই, প্রতিটা মানুষের জীবনে এই জিনিসটা আসবে। দয়া করে কেউ সুইসাইড করে হুম। মরো না, এই দুনিয়াটা খুব সুন্দর, আনন্দ ফুর্তি করো। তুমি যদি সুইসাইড করে মরে যাও না, তুমি তো মরে যাচ্ছ, তুমি তাকে দেখানোর জন্য মরে যাচ্ছ যে তোকে আমি কতটা ভালোবাসি। গার্লফ্রেন্ড কিন্তু ও কাঁদবে কিন্তু না, ভাববেই না, 2 দিন 3 দিন ও ভয় পাবে, কাঁদবে না, ও ভয় ভয় পাবে পাবে যে ওর যে বাড়ি থেকে যদি সর্বনাশ, আসে, হ্যাঁ কেস হবে, পুলিশ না হবে, হবে, এই হবে সেই বা হবে। ভূতের ভয় পাবে, তুমি হ্যাঁ, এসে না ধরবে, ভয় পাবে, কখনো কিন্তু মায়া ভাই করবে না। মা বাবা কিন্তু সারাটা কিন্তু জীবন তোমার কিন্তু মা কাঁদবে। বাবা, তোমার গার্লফ্রেন্ড ভাই বা কোনোদিনও না। বোন, ওদের যে কি সিচুয়েশন হ্যাঁ, হবে, ওরা বেঁচে বেঁচে মরে যাবে। একটা বাবার জন্য, একটা মার জন্য ওর থেকে খারাপ কিছু নেই। সেই জন্য কেউ দয়া করে সুইসাইড করো না, যত বড়ই কষ্ট হোক। কেউ যদি টাকা পয়সা ধার নাও, লোন নাও, 50,000 টাকা, 20,000 টাকার জন্য, 30,000 টাকার জন্য, আমার একজন চেনাশোনা মানুষ মারা গেছে জানো, 30,000 টাকার জন্য। তোমাদের যদি 50,000 টাকা ধার হয়ে যাও, বা ভুল করে যদি কেউ কোনো একটা জুয়োটো খেলেও নাও না, এই ভুলটা কোনোদিন আর করো না। তুমি যদি পারো আরো 20-30,000 টাকা কারোর থেকে ধার নাও, ধার নিয়ে এখান থেকে চলে যাও, বাইরে চলে যাও, বাইরে গিয়ে কাজ বাজে ঢুকো। মনে করো তুমি মরেই গেছো, মা বাবাকে ছেড়ে দিয়ে চলেই যাও ওখানে, মনে করো মরেই তো গেছিলাম আমি, মরেই তো যাচ্ছ, মরেই গেছো, ওখানে গিয়ে ভালো একটা কাজ বাজ করো, কাজ বাজ করে সব টাকা থাকবে শোধ হয়ে যাবে, তারপর সুন্দর একটা জীবন পাবে আবার, ঠিক আছে। তো এটাই বললাম। আর তারপরে আমাদের কি হচ্ছে, এই জায়গাটা আবার শোনো। তারপরে এইসব বলে ফোন কেটে দিয়েছে, আমিও ওই যে ফোন উড়ে চলে গেছে, ফোনটা নিলাম, ঘরে আসলাম, ঘরে এসে ভাবছি যে কি করবো কি করবো, মরে যাবো, কি করে মরবো, ভয় করছে মরতে, মরাটা তো সহজ না ভাই, ঠিক আছে। তো যাই হোক, দেখি আমার ফোনে একটা, আমি আমি কিন্তু কান্না কান্না ভাব, কিন্তু কাউ বুঝতে পারছি না, বাড়িতে লোকজন আছে, মা বাবা সবাই আছে, দেখি আমার ফোনে এর ফোন এসছে, এই যে ফোন আসার কি আমার ফোন করবে কেন, আবার কি বলবো কি জানি। ফোনটা ধরেছি, আমি বলছি হ্যালো, সাথে সাথে এ বলছে, এ কাঁদছে দেখি, না ওর কাও কান্না না, দেখে ও না, ও কাঁদেনি, ও কাঁদেনি, কাঁদেনি, এ বলছে কি পারবে তো আমাকে ছাড়া থাকতে, আমার নাম্বার দিয়ে কি কয়, আমাকে উল্টো পাল্টা বলেছে, মাটা আবার বলছে পারবে তো আমাকে ছাড়া থাকতে? আবার জিজ্ঞাসা করছে ইয়ার কি মারছে নাকি আমার সাথে। আমি তখন না এত কিছু ভাবি নাই, এত কিছু জিজ্ঞাসা করিনি ওকে আর রিটার্ন, যে কি বলছো কেন বলছো। আমি না ফটকা কেঁদে দিচ্ছি, ওর একদম কান্না কেঁদে দিচ্ছি, দেখে কেঁদে আমি বাইরে বেতো দোয়াতে দোয়াতে আমি উঠানে চলে এসেছি কাঁদতে কাঁদতে, ওই বাড়ি থেকে, আমার পাকা বাড়িটা থেকে কাঁদতে কাঁদতে এসে আমি বলছি যে না গো, আমি একদম পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি একদম পারবো না। ও বলছে যে, আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে। এখন বল না যে পারবো কি পারবো না। এর জন্য সবকিছু হয়েছে, এ আবার বলছে আমি পারবো না তোকে ছাড়া থাকতে। তুই যে পারবি না আমাকে ছাড়া থাকতে, তবে তো মাকে কেন করছিস? না আমি হ্যাঁ? করবো না। কত সুন্দর আমাদের সবকিছু চলছিল, হ্যাঁ, সব কোনো ব্যাপারই সুন্দরই না। তুমি চলছিল, দেখো, তো তোমরা তুমি ভাবো, মাঝখান থেকে এই রকম চুলকানিটা মারলা কেন? তোমরা ভাবো কথাটা কত সুন্দর আমাদের লাভ স্টোরিটা হয়েছিল, সবকিছু ঠিক হয়ে গেছিল, সুন্দর বিয়ে হতো, মাঝখানে ব্যাগড়া করিয়ে দিয়েছে এ আর আমি দুজনে না মিলে। আমি না, আমি না, তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি। আমি করেছি, আমি কোনোদিনও কাউকে আমি মানে ইয়ে করবো না, ঠিক কি আছে, করবো না ওটাকে বলে, কি করবে না, মানে তোমাকে আমি তেলাবো না, মানুষকে আমি কখনো তেলাবো না ভাই। তুমি যখন আমার জন্য মানে নেই,
আমি তোমাকে কি আমি কুকুরের মতন তেলাতে থাকবো যে আসো না গো, আসো না গো, আসো না? এবার কিন্তু এর মা আর ফোন দিত না একে, পুরোপুরি রেগে গেছে আমার উপরে। এবার তো এর মা ওরা আর মানছে না আমাকে, আর আর মানবো না, কারণ মানবে আমি না, আর বলিও নি যে তোমরা বলেও ওকে নি। এ মানো আমাকে বলছে বা কিছু। এবার কিন্তু আর মানবে না, কারণ এবার যদি মাটাকে জানিয়ে দিই এবার কিন্তু পুরোপুরি গার্ডে রাখবে আমাকে, আর কিন্তু তোমার সাথে কিছু হতে দেবে না। এর মাসি ওরা বলছে দিদি ও যা ভুল করেছে করেছে, আর ফোন দিবি না একে, এ আবার কোন ছেলেকে ধরবে, কোন উল্টো ছেলেকে ধরবে, যে জন্য একে ফোন দিত না, এ ফোন চাইতো ফোনও দিত না। আর ভাই ও তো সেদিন যখন আমাকে ফোন করে কাঁদছে না, এইসব কথা বলছে, বলছে ঠিক আছে ঠিক আছে, মা চলে এসছে, রাখো আমি পরে তোমাকে টাইম মতন ফোন করবো। আমি বলছি যে ঠিক আছে, আমি তো শান্তি ভাই, ওই যে ফোন যে এই যে রাখলাম, শান্তি, আমি শান্তি হয়েছি, হয়ে গেছে, কিন্তু আবার মনে মনে ভয় যে কি হবে, এত সুন্দর রিলেশনটা আবার কি হয়ে গেল, কি হবে এবার, এবার কি হবে, কি করে কি করবো, আবার কি সেই গুজরাটের মতন কেস করতে হবে, আবার লুকিয়ে চুয়ে প্রেম করতে হবে। তার পরের দিন দেখি ভাই সারা দিন কোনো ফোন নেই, সারাদিন কোনো ফোন নেই। হ্যাঁ 3 তারিখের এটা ফোন হয়েছিল না আমাদের সাথে ঝগড়াটা, আমরা তিন মিলমিশি করে নিয়েছিলাম 3 তারিখে। 3 তারিখে ঝগড়া হয়েছে, হ্যাঁ 3 তারিখে সবকিছু ঠিক হয়ে গেছে। তারপরে যে আমি বলেছি যে রাখো আমি আমার টাইম মতন ফোন করবো, আমার টাইমটা হয়েছে 4 তারিখ না, 5 তারিখ 6 না, তারিখ, 6 তারিখ, 6 তারিখও না। না না ধুৎ, এই সব সময় 4 তারিখে, তখন আমার মনে হয় তখন রথযাত্রাটা ছিল, তোমরা দেখবে তো যদি পারো তোমাদের ক্যালেন্ডারে, তখন আমার মনে হয় রথযাত্রা চলছিল, আর 7 দিন 8 দিন ধরে রথ হয় তো, সে মাঝখান পয়েন্টে রথে গেছি আমি আর বিজয়, গেছি রথে। রথে যাওয়ার পরে না আমার যখন যাচ্ছি না রাস্তাতে, দেখি ও ফোন করেছে, বিরাট আনন্দ আমার, আমি ফোন করেছে, ফোনটা ধরেছি, ফোনটা ধরার পরে আমি বলছি হ্যালো, এ থেকে 1 মিনিটও হয়নি, 44 সেকেন্ডে কত সেকেন্ড কথা হয়েছে, কেটে গেছে। আবার সেই কষ্ট, আবার কবে ফোন আসবে না আসবে, বলতেও পারলো না ও কবে ফোন করবে না করবে। মনে হয় আর্মির ডিউটিতে আছে ওরে কবে। বাবা, বিরাট খারাপ লাগছে। তুমি বুঝতে পারছো কি সিচুয়েশন সেই সময়, যার সাথে সারাদিন কথা বলতাম, মানে গুজরাটে, ওদের বাড়িতে মিশা হওয়ার আগে ফোন করতাম না তেমন একটা, মাঝে মধ্যে কথা হতো, কিন্তু যখন সবকিছু ঠিক হয়ে গেছে, এই যে 22 তারিখ থেকে 3 তারিখ 3 তারিখ অব্দি প্রতিদিন সবসময় কথা বলতাম এর সাথে ফোনে, বিরাট একটা মজা। হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে ভাই, থাকতে পারছি না আমি, রথে গেছি, মন টিকছে না, কিছু করছে না, বাড়িতে চলে এসেছি। আসার পরে তার পরের দিন ফোন নেই ভাই, 5 তারিখ ফোন নেই, 6 তারিখ ফোন নেই, 7 তারিখ সকালে আমার একদম ভালো লাগছে না, পুরো পাগলা হয়ে গেছি। এখানে আমার একটা কালী ঠাকুর আছে ছোট প্লাস্টিকের, সেই কালী ঠাকুরটাকে আমি আজ অব্দি যা চেয়েছি সবকিছু পেয়েছি, আর যেটা পাইনি সেটা এখন বুঝি ভালোর জন্য পাইনি। এই ঠাকুরকে সারাক্ষণ নমস্কার করছি, আর বলছি মা তোমার কাছে তো আমি, তোমার কাছে আমি যা যা চেয়েছি তুমি সবই দিয়েছো, আজকে আমি একটা বড় জিনিস চাইছি, আমাকে 20 টাকা যেমনি হোক আমাকে দিয়ে দাও, যেমনি হোক তুমি দিয়ে দাও, আমি জীবনও তোমার এই ঋণ শোধ করতে হবে না। মানে বাচ্চা মানুষের মতো যা ইচ্ছা আমি তাই প্রার্থনা করে যাচ্ছি ঠাকুরের কাছে, আর কেঁদে বেড়াচ্ছি। আমার মাও বুঝতে পারছে এই ব্যাপারটা, আমার মাও বলছে কি হয়েছে, আমি কথা বলবো ওর মার সাথে, আমি বলছি না বলো না, আমার মাকে আবার কি না কি বলে দেবে, ঠিক আছে, এমনি যেভাবে কথা বলছে আমার সাথে। তারপরে আমি এই জায়গাটা আমাদের একটা রান্নাঘর ছিল, এই জায়গাটা একটা কাঁচা রান্নাঘর ছিল, এখানে আমার মা আমাকে খেতে দিয়েছে। মা আমাকে যেন কি বলেছে, আমি রেগে গেছি হট করে, রেগে ভাতের থালা নিয়ে উল্টে উল্টে দিয়েছি, ডিমের অমলেট করে দিয়েছিল, সব উল্টে দিয়েছি, মানে আমার মার কথা কানে দিচ্ছে না, বিষ লাগছে, যে যাই কথা বলছে না আমার বিষ মনে হচ্ছে, ঠিক আছে। রাগ উড়ে যাচ্ছে, মা বলছে তোর কি হয়ে গেছে, এমন করছিস কেন, কি হয়ে গেছে, আমি পুরো সাইকো হয়ে গেছি, কি করবো না করবো মাথায় আসছে না। এমন তো কোনোদিন করিনি আমার লাইফে, এমন মার সাথে জীবন করিনি যে ভাতের থালা উঠিয়ে দেবো। আমি ভাত টাত এসব খুব মানে ইসে করি আর কি, যে ভাত মাংস খেতে পারে না আমি নষ্ট করি না কখনো। সেদিন আমি এমন করে দিচ্ছি, এই জায়গাটা পুরো মনে আছে, এই জায়গাটা দাম করে বাড়ি মজলাম, ভাতের থালা উল্টে দিয়েছি। মা হতভম্ব হয়েছে, মা যে কষ্ট পেয়েছে না, তারপরে আমি প্রচন্ড দুঃখ পেয়েছি সেটা নিয়ে, যে মাকে কষ্ট দিলাম। তারপরে হঠাৎ দেখি একটা ফোন এসছে, যে ফোন এসছে না, দোয়াতে দোয়াতেই ওইখানে গেছি, হ্যাঁ দোয়াতে দোয়াতে গেছি, দেখি ওই শুভ ফোন করে, শুভ নয় পাশের বাড়ির একটা বন্ধু জানি ফোন করেছে আমাকে, সেটা দেখে না আমার বিরাট রাগ উঠে গেছে, দূর শালা এ ফোন করে, আমি তো এ ফোন করেছে। কারণ রিংটোনটা কিন্তু এই যে বন ফোন করতো অন্য রিংটোন বাজতো, অন্য কেউ ফোন করতো অন্য রিংটোন বাজতো, আর ওইটা সেটা অন্য একটা রিংটোন দিয়েছে, আমি হচ্ছে ও হয়তো অন্য কারোর নাম্বার দিয়ে ফোন করেছে আমাকে আগের মতন, ও মামি টামি বা ওর মামি না, মানে পাড়া প্রতিবেশী মামি টামি ফোন দিয়ে হয়তো ফোন করে, যত গিয়ে দেখি ওই বন্ধু, ওকে আমি মাথা মাথা গরম হয়েছে, ওকে বলছি আচ্ছা আচ্ছা, রাখ, এরকম করে রেখে দিয়েছি ফোন। আমি দাঁড়িয়ে আছি, ওই আর ভাবছি, সাথে সাথে দিকে আর একটা ফোন এসছে, সেটা রং নাম্বার। যখন রং নাম্বারটা ফোন এসছে, আমার না কেন যেন মন টেনেছে, সেদিন কিন্তু অরিজিনাল মন টেনেছে। আমি ওকে একদিন বললাম না প্রথম দিন, যে ওর সাথে আমি কিন্তু ওটা মানে মিথ্যা কথা বলেছিলাম, যে টান টান, হ্যাঁ। ও যখন ফোন করেছে, আমি আন্তাজে বুঝে গেছি রং নাম্বার, আমি বুঝে গেছি আন্তাজে এমনি মিথ্যা কথা বললাম যে টান টান, কিন্তু সেদিন আমার অরিজিনাল টান এসছে সেদিন, যে এটা বৃষ্টিই হবে। আমি ফোনটা ধরে না ডাইরেক্ট বলেছি হ্যাঁ বৃষ্টি বলো। এ বলছে এ তুমি কি করে বুঝবে এটা, আমি বলছি ওই যে টান টান, হ্যাঁ সেম কথা বলছি, ওই যে টান টান। তারপরে এ বলছে শোনো, আজকে তো আমার বার্থডে, তুমি আসবে না?
হ্যাঁ তুমি তো বলছো ওটা না। আমি আমার পিসির হ্যাঁ, ফোন দিয়ে ফোন করেছি। ওর পিসির ফোন দিয়ে ফোন করেছে, ও পিসিও জানতো না এই ব্যাপারটা, তাই না? পিসির থেকে কেমন ভাবে গেম খেলার জন্য কেন ফোনটা নিয়ে আমি ফোন করেছে। বলছে তুমি আজকে আমার বার্থডে, তুমি বলছো না যে বার্থডেতে আসবা, মানে আমাদের কথা হয়েছিল কিন্তু আগে যখন আমাদের সাথে সবকিছু ঠিক ছিল যে তোমার বার্থডেতে আসবো 7 তারিখে, তোমার এখানে কেক কাটবো এমন বলছো আমার কি। তো বলছে আসবে না। আমি বলেছি কি, যে শোনো, তবে কান দিয়ে শোনো, একদম ঠিকঠাক ভাবে শোনো, তুমি যখন তখন ফোন কেটে দাও, এখন একদম বকবক করবে না, আমার কথা শোনো, ধ্যান দিয়ে শোনো, একদম পুরোপুরি মাইন্ডের মধ্যে নিয়ে নাও কথা, বেশি সময় নেই। বলছে কি বলো। আমি বলছি আজকে সন্ধ্যের সময় 6:45 থেকে 7:15 অবধি তোমার বাড়ির আশেপাশে আমি থাকবো। আমি হয়তো আগে পৌঁছে যাবো, আমি কিন্তু আগে পৌঁছে যাবো, কিন্তু হয়তো 5-10 মিনিট এদিকে ওদিক হতে পারে, কিন্তু সেজন্যই আমি তোমাকে টাইম দিচ্ছি 6:45 থেকে 7:15 অবধি তুমি আমাকে ফলো করবে, তোমার বাড়ির আশেপাশে আমি ঘুরবো, তোমার সাথে আমি দেখা করবোই। ও বলছে যে ঠিক আছে। আমি যদি বলতাম 7:30টায়, ও 7:30টায় দেখো নেই, 1-2 মিনিট চলে আসতো, বা আমারও দেরি হতো বা কিছু না কিছু একটা হতে পারতো, সেটা আমি আধা ঘন্টা টাইম নিয়ে নিচ্ছি, আধা ঘন্টার মধ্যে তো কিছু হবে না, আধা ঘন্টার মধ্যে আমি ঠিক মানে যাবোই জায়গাটা যেমনি হোক, দুটোকে কথা হয়েছে। সাথে সাথে আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম, শুভ তার নাম, সে আমার সাথে সবসময় ছিল, গুজরাটে যখন গেছি তখনও ছিল, গুজরাট থেকে যখন ওকে নিতে এসেছি তখনও আমার সাথে ছিল, ওদের বাড়িতে যখন গেছি ওকে আমি শিয়ালদা স্টেশনে বসে দিয়ে গেছিলাম। ওকে আমি ফোন করলাম যে ভাই কাজে গেছিস, বলছে না যাইনি, যাবো একটু পরে। আমি যদি আমার সাথে একটা কাজে যাবি, বলছে কি কাজে। আমি ওকে বললাম তুই রাজমিস্ত্রি, ও তো না, রাজমিস্ত্রি কাজ করতে এখানে এসে। আমি বলছি আমি রাজমিস্ত্রি কাজ করে কত পাস, বলছি আমি 350 না 400 টাকা, 350 মনে বলছো। আমি বলছি তো ঠিক আছে, তোকে তুই যে টাকাটা পাস আমি সেই টাকাটাই তোকে দেবো, আমি বৃষ্টির বাড়িতে যাবো, বৃষ্টি বার্থডে, ওর সাথে দেখা করে চলে আসবো, তো কোনো খাটাখাটি না, শুধু আমার সাথে থাকবি, একা একা ভালো লাগে না, বলছি ঠিক আছে। আর ওকে আমি নিয়ে যাবো ফ্রিতে ফ্রিতে নাকি, গরিব ছেলে, হুম। বিরাট গরিব ছেলে ও, ঠিক আছে, ওর আমি কাজ সেজন্য কামাই করে। কামার কাজ কামাই করে যাবে। তার মধ্যে ওর মার ক্যান্সার, ঠিক আছে। তো ওকে আমি কি নিয়ে গেছি, আমি এখান থেকে যখনই বেরিয়ে গেছি, মনে পড়ছে না 3:30 না কটার সময় গেছি, তার আগে না আমি পুরো প্ল্যান করে নিয়েছি, এদিকে অনেক বড় বড় মানুষের সাথে কথা বলেছি, যে ওর বয়স এমন, আমি যে এখন বিয়ে করি কিছু হবে, সবাই আমাকে বলছে না এখন খবরদার বিয়ে করবি না, এখন যদি আমি বিয়ে করিস তোর নামে কেস হয়ে যাবে, তোকে কিন্তু এই হয়ে যাবে, ওকে হোমে নিয়ে নেবে, বা এই হবে, বা ও কিন্তু ফেসাতে পড়ে পুলিশ কিন্তু ওকে উল্টো পাল্টা বোঝাবে, তোমাকে হোমে নিয়ে যাবে, কিন্তু তুমি এখানে বলো যে এই ছেলেটা তোমাকে জোর করে বিয়ে করেছে, বা জোর করে আমাকে ফোর্স করতো, এই করতো, না হুমকি দিত, পুলিশ কিন্তু তোমাকে বোঝাবে, তোর বউকে কিন্তু বোঝাবে, তখন কিন্তু তোর বউ কিন্তু পাল্টি মেরে দেবে। কোনো হোম টোম এখন হয় না এইসব, কারণ আগের মতন জিনিস নেই, মেয়ের সাপোর্টে সবাই কথা বলবে। কারণ আমি ভেবেছিলাম, আমি আমার মাথায় কিছু কান দিচ্ছে, মানে কথা আমার ঢুকছে না। কানে কানে দিচ্ছি না, ওর মাথা ঢুকছে না, ওরা যে বলছে হ্যাঁ বিয়ে কর কোনো ব্যাপার না, ওর কথা কান দিচ্ছি, আর যে বলছে না হবে না তার কথা কান দিচ্ছে না, দূর তুই কি বুঝিস। সেই দিন আমি পালসার বাইক নিচে একটা দাদা আমাকে বলছে যে কি জানি একটা আনতে দিচ্ছ আমাকে, মানে একটা সে দাদা, পাড়া প্রতিবেশী দাদা, সে বাইক নিয়ে আমি, মনে আছে তোমাকে বলছিলাম ঘটনাটা, আমারও মনে পড়ছিল এই ঘটনাটা। বিরাট ফুল স্পিড দিয়েছি, বিরাট ফুল স্পিড, পালসার 150 সিসি গাড়ি যত স্পিড হয় আমাদের লোকাল রাস্তায়। আমি বলছি হয় আজকে মরে যাবো, না হয় বাঁচবো, দেখি আজকে মরি কি না, যদি মরে যাই তো মরে যাবো, আর যদি বেঁচে যাই দেখি আমি আজকে বিয়ে করবো, বিরাট স্পিড মারছি, আমার হাত কিন্তু তখন কাঁচা, গাড়ি চালাই আমি, আমার গাড়ি ছিল কিন্তু তেমন একটা না, হাত কাঁচা, বাচ্চা ছেলে মানে বুঝো না, 21 বছর বয়স ভাই, বিরাট গাড়ি চালাচ্ছি। তারপর যেতে না বলছি এখন একটা ব্রেক মারবো, জায়গায় ব্রেক মারে দাঁড়াবো, যদি মরে যাই তো মরে যাবো, আর যদি বেঁচে যাই সেই একে বিয়ে করবো। পাগল হয়ে গেছিলাম সেদিনটা, আমার মাথায় কোনো কাজ হচ্ছে না, সাত করে ডিশ আর পিছনে ডিশ দুটো একসাথে মারলাম, পিছনে ডিশ ছিল কিনা মনে নেই, ছিল মনে হয়, গাড়ি থেকে সাত করে ছেঁচড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। আমি বলছি বাহ বেঁচে গেছি, মানে আজকে একে আমি বিয়ে করবোই। সেই আনন্দ সাথে মনে। সাথে এখানে আমার পকেট, আমার খাটের নিচে টাকা ছিল, ঠিক আছে, তখন আমি খাটের নিচে টাকা রাখতাম, ঠিক আছে, ওখান থেকে টাকা বের করলাম, 4-5 হাজার টাকা বের করে পকেটের মধ্যে ঢুকেছি। মা বলছে এত করে টাকা নিয়ে কোথায় যাচ্ছিস, আমি বলছি যে হয়তো ওকে আমি নিয়ে আসতে পারি, এ কিন্তু জানে না একে নিয়ে আসবো। আমি জানি না। আমি মাকে ও বলে গেছি, প্ল্যান হয়ে মা গেছে। ভয় পেয়ে গেছে হট করে, এই বাবা কি কস, হ্যাঁ আমাদের ভাষাতে এমন কি কস, যদি একে নিয়ে আসিস তোকে যদি আবার থানায় নিয়ে যায়, মাকে দিয়ে কেঁদে দিয়েছে। আমি বলছি না কিচ্ছু হবে না আমার, মা তো ভয় পাবে, মায়ের মন ভাই, হুম। জেল হবে না কি হবে, একটা 16 বছরের মেয়ে পালিয়ে নিয়ে চলে আসবো, বিয়ার ভয় পাবে, বয়স হয়ে গেলে কোনো ভয় ছিল না, অনেক বড় যাচ্ছে না, যেটা হয়েছে সেটা তো বলবোই, তাও তো অনেক কিছু বলছি না আমি, ঠিক আছে, কারণ সবাই তো অনেকে বলছে তার আমার ওয়াইফাই আছে, আমার 5G আছে, সবাই তো ওয়াইফাইও নেই 5Gও নেই, তাই না, তো আনলিমিটেড নেই আর কি। তো সবার কেউ কথা 1.5 ভেবে জিবি আমি পায় যতটা পারি নেট, আমি ছোট করছি, কেউ 2 পারলে জিবি। আরো ছোট করবো কেটে কেটে। তো ওখান থেকে আমি মাকে বলে আমি চলে গেলাম একটা পিট ব্যাগ নিয়ে, পিট ব্যাগের মধ্যে পিট ব্যাগ নিয়ে গেছি। আমি ওখানে গিয়ে পৌঁছে গেছি প্রায় আধা ঘন্টা আগে, আধা ঘন্টা
আমি 7টা 7:15 টাইম দিয়েছি। আমি কিন্তু 7:15 না 7:15 7:15 থেকে 7:15 আচ্ছা। টাইম দিয়েছি। আমি 6:30টার আগেই পৌঁছে গেছি ওখানে। যাওয়ার পরে আমি ওখানে ক্যাডবেরি কিনলাম এর জন্য। আমি কিন্তু পুরোপুরি শিওর ছিলাম না যে একে নিয়ে চলে আসবো নাকি ওকে ক্যাডবেরি দিয়ে চলে আসবো। যাই হোক, ওকে 80% দেখে আর তর্সাইতে পারেনি। 80% ছিলাম যে একে আমি নিয়ে আসবো আজকে, আর 20% ছিলাম যে দেখা করে আসবো। তো ওখানে যাওয়ার পরে আমি একটু একটু ঘুরছি এদিকে এদিকে, আমি কিছু ভগবান এমন টাইম দিয়েছি সব অন্ধকার হচ্ছে না, আমি ভাবছি সব অন্ধকার হয়ে যাবে, কিন্তু 5:30টার মতো অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমি তো পৌঁছে গেছি 6:30 দিকে না কটার দিকে পৌঁছে গেছি, দেখো আলো আছে কিন্তু অন্ধকার হয়নি। আমি ভয় পাচ্ছি যে এর ভাই তো আমাকে চেনে, এখন এর মাও চিনে গেছে আমাকে, সবাই চিনে, যদি দেখে নেয় আমাকে ভাবে এই ছেলেটা কেন এসছে এখানে, এর মা ওরা তো কেউ ভাবতেও পারবে না যে আমি ওখানে যাবো আবার, জানে ছাড়াছাড়ি হয়ে গেছে। ঠিক আছে, আমিও সেইভাবেই থাকবো, এইভাবেই থাকে, এত কেয়ার করে না। কিন্তু ওই যে ওর সাথে আমি কথা বলতে পারতাম না, ঠিক আছে, একদম কথা বলতে পারতাম না, সেজন্য আমি সেই ডিসিশন গুলো নিয়েছিলাম সেদিন। আমি না, একে তো আমার নিতেই হবে, একে পেতেই হবে আমার। সারা টাইম টাইম সব হয়ে গেল, যে 5:45 বাজে ভাই, যে 5:45 বাজে আমি চলে আসলাম ওদের একদম। এই একটা মেন রাস্তা গেছে, একটা সরু রাস্তা হয়ে এই রাস্তার উপরে উঠবে, আর এদের বাড়িটা, বৃষ্টির বাড়িটা ধরো এই জায়গাটা, যেই আমি এই জায়গাটায় উঠবো দেখি বৃষ্টি এখান থেকে ছুচুন ছুচুন করতে করতে স্কুল ব্যাগ নিয়ে মানে ঝুঁকে বাড়ি খাচ্ছে, কিক ব্যাগটা বাড়ি খেতে খেতে একটা মেয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে, আমি যে এই সময় তো বৃষ্টি, হ্যাঁ আমি এই তো বৃষ্টি, বন্ধুটাকে বলছি এই তো বৃষ্টি তো, বলছে এটা, আমি যে হ্যাঁ, শুভ মনে তো চিনতো না তাই না, ও ফটো দেখেছে বৃষ্টিতে আগে গেলো না গুজরাটে যাওয়ার আগে তোমার এখানে, ও তো চিনবে না, আমি যতটা চিনবো ও তো একবার দেখেছে। আমি বলছি এই তো বৃষ্টি, ও দেখে আমাদের দেখছে, দেখে হাসছে, আমি বলছি শালা ভগবান আছে আজকে, আজকে আমাকে কেউ আটকাতে পারবে না, একদম মুখামুখি দেখা ভাই, একটু আগে পিছু হয়ে তো হয়ে যেত ভাই, আমি যদি একটু আগে চলে যেতাম, গিয়ে দেখতাম নেই, আমি চলে আসতাম, এই যদি আসতো, ও বাড়ির দিকে যাচ্ছে পড়ার থেকে, কোচিং গেছে তাই তো, ও গিয়ে আমাকে দেখতে পারতো না। যাই হোক, কিন্তু মুখামুখি দেখা মানে আসলে সাকসেস হবই, পুরোপুরি শিওর। দেখি ওকে দেখে আমি রিটার্ন চলে এসেছি, এই বাড়িতে গেল, ও বাবা পিছু পিছু থেকে ওর মা, পিছু পিছু ওর মা দেখি যাচ্ছে, আমি ওকে ঘুরে গেলাম, ঠিক আছে, ওর মা ওরা বুঝতে পারে নাই যে আমি ভাবে নাই না, সাথে ঘুরে গেলাম, ঘুরে যাওয়ার পরে ওর মা দেখে রাখে বৃষ্টি বৃষ্টি এ কি বললো, আমি তখন বুঝে গেছি ওটা ওর মাই। তারপরে বৃষ্টি আবার এসছে ঘুরে, ওরে বাবা দেখি আমি যে ড্রেসটা দিয়েছিলাম ওকে গুজরাট থেকে আসার সময়, ওকে একটা ড্রেস দিয়েছিলাম যে ড্রেসটা পরে আমরা চলে যাবো দিল্লিতে যাবো, ড্রেসটা পরে তুমি বার্থডেতে কেক কাটবা, যাই হোক আমার ড্রেস, আমার দেওয়া ড্রেস পরেই ও এসছে আমার সাথে দেখা করতে। আমি তবে ওর হাতে দুটো ক্যাডবেরি দিলাম, ক্যাডবেরি দেওয়ার পরে 20 টাকা দামের দুটো ক্যাডবেরি দিয়েছিলাম। না গো মিথ্যা তো বলছে, 20 টাকা না, মানে বড় বড় ক্যাডবেরি দিয়েছিলাম, মনে করছে না, যাই হোক ক্যাডবেরি দিলাম, ক্যাডবেরি দেওয়ার পরে একে আমি বলছি কি এই যাবে আজকে পালিয়ে যাবে আমার সাথে, হ্যাঁ এ হচ্ছে কি আজকে, আমি বলছি হ্যাঁ, বলছি তোমার নামে না, আমাকে বলছে কি তোমার নামে না থানায় কিন্তু ডায়েরি করা আছে জানো, তোমার নামে থানায় জিডি করে এসছে আমার মা ওরা গিয়ে, দূর জিডি মিডি তো থাকতো তো জিডি, তার আগে আমি ওই সোনাপুর স্টেশনে গিয়ে, আমি তো সোনাপুর দিয়ে চিনতাম তখন, মেট্রো চিনতাম না, সোনাপুর স্টেশনের সামনে সোনাপুর থানা সেই সময়, এখন উনি আছে নাকি যাই না, আমি সোনাপুর স্টেশন থানা, আমি না ওই সোনাপুর, আমি টাইম পাস করার জন্য উনি আগে পৌঁছে গেছিল, টাইম পাস করার জন্য সোনাপুর স্টেশন সামনে দিয়ে ঘুরছি, আমি যে শালা আমাকে তো হয়তো এদিক দিয়ে ঢুকাবে, ধরা পড়ে যাব, আমাকে হয়তো এখান দিয়ে ঘাড় মার ধরে আমাকে ঢুকাবে এদিক দিয়ে টানতে টানতে, যাই হোক আমি আগেই ভেবে নিয়েছিলাম, আমি তাই থানাটা একটু দেখে নিই, ঠিক আছে, দেখে দেখে যাই হোক আচ্ছা ঠিক আছে, ওখান থেকে এ আমাকে ভয় দেখাচ্ছে, জিডি করেছে এ করেছে, আমি ধুর জিডি মিডি তুই যাবি কি আমার সাথে, বলছে কি হ্যাঁ যাবো নিয়ে যাবা, হুজুকে কি করে কথা, ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি কেকটা কেটে আসি, আমার যা রাগ উঠছে, সাথে কেক কাটবি মানে, আমি জানো দিদা বাড়িতে কেক কাটছি, আমার অনেক বান্ধবীরা এসছে এবং দাঁড়িয়েছে কেক কাটার জন্য, আমি যে ধর তোর কেক তুই রাখতো কেক আমার সাথে চলো, আমি যে হ্যাঁ তোকে কত বড় কেক হবে আমি তোকে কাটাবো নিয়ে গিয়ে, বলছে না না আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে তো বান্ধবীরা, তুমি একটু দাঁড়াও কেকটা কেটে চলে আসবো, আমি সেই সময় না ওকে মানাতে পারছি না, আমার যা রাগ উঠছে, আমি একে বলছি দেখো বৃষ্টি, এক তো তোমাকে তুমি তো এক তো ভুল করেছো, সোনারপুর স্টেশনে প্রথম দিন গুজরাট থেকে জেনে এসলাম পালাতে পারোনি, বুড়বকের মতন টিকিট কাউন্টার সামনে গিয়ে দাঁড়িয়েছিলা, তুমি একটু চালাকিও করো নাই যে আমি দূরের থেকে ফোকাস করি সব জায়গায় কেউ আসছে কিনা, যাই হোক না তুমি ওই জন্য ভুল করেছো, আজকে এত সুন্দর একটা সুযোগ পেয়েছি তারপরেও ভুল করছো, মাঝে আমাদের কত বড় গ্যাঞ্জাম গেছে, পালাতে পারিনি, আমাদের স্বপ্ন ভেঙে গেছে, প্রথম দিন পালাতে পারিনি, তারপরে তোমার মা ওরা সব আবার একটা অশান্তি চলছে, এখন এত সুন্দর একটা সুযোগ পেয়েছি, তুমি এখন কেক কাটার জন্য যাচ্ছ, আমি একটা সিরিয়াস মুডে আমি চোখ মুখ বড় বড় করে বলছি, আজকে যদি কোনো কারণে তোমার সাথে আমার যদি মানে কোনো একটা ঝামেলা হয়ে যায়, মানে ধরো এ ধরা পড়ে গেছে পালাতে পারিনি বা কিছু একটা হয়ে গেছে,
আমি আমার মায়ের কসম খেয়ে বলছি, মানে মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি তোমার সাথে আমি জীবনে বিয়ে করবো না, না তোমার সাথে জীবনে কথা বলবো, না তোমার সাথে জীবনে দেখা করবো। তোমার মতো মেয়ে আমি চাই না। আজকে এত সুন্দর একটা সুযোগ, তুমি আমার সাথে যাচ্ছ না, এখন তোমার মা ওরা সব ওইদিকে, তুমি আমার সাথে পালাতে পারতো কিন্তু। এই মা বলছে ঠিক আছে তুমি একটু দাও না, একটু দাও না, কেক খেয়ে আছে। আমার বিরাট রাগ হচ্ছে যে যা তুই, আমি পুরো ডিসিশন নিয়ে দিয়েছিলাম, আজকে যদি এর সাথে আমার বিয়ে না হয় বা একে নিয়ে পালাতে না পারি, সাকসেস না হই, আমি আর জীবনে একে বিয়ে করবো না। বিরাট রাগ হচ্ছে সেদিন আমার, আমি যে ও খেলা পেয়েছি এসব নিয়ে। না খেলা না, যাই হোক, ও বিয়ে করতে গেছে, সরি, কেক কাটতে। ও কেক কাটতে গেছে। কেক কাটতে যাওয়ার পরে দেখি শালা আসে না, আসে না। কেক কাটতে গিয়ে মামুনি আর আসেই না, খোঁজ নেই। আমাকে টাইম দিয়েছে 5 মিনিট, দেখি 20 মিনিট হয়ে গেছে, কোনো খোঁজ নেই। আমার রাগ উঠে গেছে, আমার বলছে দাঁড়া তো, আমি আজকে এখন চলেই যাবো, আমার দরকার নেই। তারপর যাওয়ার আগে আমি একটু ভাবলাম যে ঠিক আছে আমি একটু দেখে আসি তো ওখানে গিয়ে। ওখানে যে গেছি, গিয়ে দেখি কি ওদের, ও দিদার বারান্দাটার মধ্যে না একটু আওয়াজ টাওয়াজ হচ্ছে, চেঁচামেচি। তখন বুঝলাম না কেক কাটছে এখনো। তারপরে আমি একটা গলির মধ্যে, আমি চিনি না জানি না, একটা গলির মধ্যে ঢুকে গেছি। ঢুকে একটু দাঁড়িয়ে দেখছি, হঠাৎ দেখে দুটো মেয়ে আসবো কোত্থেকে, দুটো মেয়ে এসে আমার দিকে তাকাবো, হি হি তো হাসছে, আবার চলে গেলো। আবার দিকে একটা মেয়ে এসছে, আবার একটা মেয়ে এসে আমার দিকে দেখো, আবার হি হি তো হাসবো, চলে গেলো। আমি কার গায়ে এসেছে? হি হি করে, যাই হোক মেয়ের দুটোর মুখটা আমি দেখি নাই, না যে একবার যে মুখটা দেখতে পারতাম, অন্ধকার ছিল তো না, আমি তোমাকে বলতে পারতাম কে ছিল। আমার বুকে ভয় ঢুকে আছে, আমি সারা এসব আবার থার্ড পার্টি কাউকে জুটিয়েছে, আবার কাউকে বলেছে গ্যারান্টি, ঠিক আছে। না হয় ওই মেয়েগুলো কেন আসবে, আমার আমাকে চেনা না যায় না, কেন এইগুলো আসবে একটা অচেনা ছেলেকে দেখে। আমার তাই মনে হয় বলেছে কাউকে আরে যে না গো, কাউকে বলিনি। না মেয়েগুলো কেন আসছে যাই না। যাই হোক, আমার রাগ উঠে গেছে, আমি বলছি সবাই এ আমাকে ঘেরা খাওয়াবে, হয়তো এর মা বাবাকে, এর মাকে বা কাউকে জানাবে, বা জানিয়েছে যে আমি এসছি, ওর মা ওরা ধরে আমাকে খাওয়াবে। তখন আমার না মাইন্ডের মধ্যে ঢুকছে যে প্রথম দিন কেউ সত্যি পাঠিয়েছিল, নাকি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। আজকেও সেম জিনিস, আমি বললাম চলো যাইনি, এখন আমাকে বলছে কেক কাটবো, কেক কাটতে গিয়ে আসছে না। আবার দুই একটা মেয়ে এসে দেখছে, দেখে বলছে কাউকে জানাবে না। তারপরে এত কিছু হচ্ছে, আমার পুরোপুরি হয়ে গেছে যে এ হয়তো কোনো প্ল্যানে আছে, বুঝেছো, কোনো প্ল্যানিং করেছে এর। আমি বলছি আমি হয়তো মানুষ চিনতে ভুল করেছি, এ কোনো শয়তানি বুদ্ধি আছে মাথার মধ্যে আমাকে কেস খাওয়ানোর জন্য। আমি সোজা ওখান থেকে বেরিয়ে যাবো যেই গুড় গুড় করে দেখি ওই দিক গেছে, একটা বাড়ির দিকে যাচ্ছে, ও হাতে কি দিয়ে, কেক নিয়ে। ও কেক কেক নিয়ে নিয়ে যাচ্ছে। দিদু বাড়িতে গেছিলাম কেক পাশে ও দিতে। একটা দিদু বাড়ি আছে, যে বাড়িতে ও ছোট থেকে বড় হয়েছে সবসময়, ঠিক আছে। দিদু বাড়ির একটা কথা শোনো, না রে, হ্যাঁ ও ভালোবেসেছে। দিদু বাড়ির একটা কথা শোনো, মাঝে মধ্যে একটু গ্যাপ দিচ্ছি। দিদু মানে ওর বাড়ির পাশে দিদুরাই নাকি একে বড় করেছে, এ নাকি ও দিদু বাড়িতেই বড় হয়েছে, দিদু ওকে যত্ন করতো। আমি যখন বিয়ে টিয়ে করে যখন ওদের বাড়িতে, দিদু বাড়িতে প্রথম দিন গেছি না, বিয়ে করে এদের বাড়িতে যখন গেছি, প্রথমে দিদু, এদের বাড়ি থেকে ফার্স্ট আমি দিদু বাড়িতে দেখা করতে গেছি। এর মা বলছে চলো একটা দিদু বাড়ি আছে, বৃষ্টির দিদু, ওই বাড়িতে দেখাবো তোমাকে। আর আমিও গেছি, তো দিদু বলছে জানো তো বৃষ্টি যে রানাঘাটে বিয়ে করবে আমরা কিন্তু এটা ছোট থেকেই জানি। আমি বলছি কেন? বলছে বৃষ্টি আগে আমাদের বাড়িতে আসতো, আমি বলতাম ও সেজে গুজে আসতো, লিপস্টিক মিস্টিক পরে, ছোটবেলায় ছোট্ট ছিল, ওড়না দিয়ে হ্যাঁ শাড়ি ওনা পরতাম। দিয়ে শাড়ি মাড়ি পরে আসতো, এসে বলতো, আমি বলতাম কোথায় যাচ্ছিস, ও বলতো আমি নানাঘাট যাচ্ছি, নানাঘাট। নানাঘাট। আমি নানাঘাট যাচ্ছি শ্বশুর বাড়ি, মানে ও শ্বশুর বাড়ি যাচ্ছে রানাঘাটে, মানে ও যে মাসি এখানে থাকে, ও তখন থেকে ও ভেবে নিচ্ছিল যে রানাঘাটে ও বিয়ে করো, রানাঘাটের শ্বশুর বাড়ি। তখন ওরা তো নাকি আনন্দ। হ্যাঁ ছোটবেলায় ওই যে বলতো, ও সবাই বলতো তুই কোথায় বিয়ে করবি, বলছে রানাঘাটে বিয়ে করবো। রানাঘাটে বিয়ে করো। হ্যাঁ ছোট থেকে নাকি আমি বলতো রানাঘাটেই এসছে। তারপরে ওরা নাকি একটা খেলতো, ওই যে দড়ি ধরে পিছনে জামা কাপড় মেলা থাকে দড়িতে, ওই জামা কাপড় সব নামিয়ে দিয়ে দড়ি ধরে বাবা ঝুলতে, টেনে কি ভিড় ভিড় এরকম করতাম। ট্রেনে কি ভিড়, এই রানাঘাটে যাচ্ছি, এ দিদি ধাক্কা দেবেন না, আমি নাকি হ্যাঁ। আর কি মতো, ওরা বন্ধুরা আর কি কথা বলতো, রানাঘাট যাচ্ছি শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে ঘুরতে এসেছিলাম, এখন শ্বশুর বাড়িতে যাচ্ছি, এমন খেলাধুলা করতো। সত্যি সত্যি জানো রানাঘাটেই চলে এসছে আমার কাছে। তো ওখান থেকে দিদু বাড়িতে গেছে কেক দিতে, কেক দিতে যেই গেছে না, আমি দেখো এই গুড়গুড় করে গেলো, তো আমি সাথে সাথে ওই দিক দিয়ে গেছে, আমি ওই রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি, ওই রাস্তাতে ঘুরে দিকে নেই। আমি তো জানি না দিদু বাড়ি গেছে, আমি তো যে আমার সাথে দেখা করতে আসছে ওই দিক দিয়ে, কিন্তু কে জানে ও একটা বাড়িতে ঢুকে আছে, গিয়ে দেখি নেই। আমার আবার গেছে রাগ উঠে, আমি যে আমি শুভকে ফোন করবোই, যে যত বাদ দিয়ে থাক দরকার নেই, কেস খাবো এখানে। শুভ দেখে আমাকে উল্টো ফোন করলো, ফোন করে বলছে ভাই ভাই এদিকে এসছে, এদিকে তাড়াতাড়ি এদিকে আয়। আমি যে এদিকে গেছি, দেখি শুভ পিছনে, ও শুভকে টপকে চলে এসছে আমার দিকে, এসে আমাকে আমি বলছি চলো চলো চলো। হ্যাঁ আমি বলি আবার শান্তি হয়ে গেল, সালা তার মানে এও রাজি আছে যাওয়ার জন্য, ও সবকিছু ভুল ভেবেছিলাম। সাথে সাথে আমি ঘুরলাম পিছন দিকে, ওদিকে আমি পিছনে পিছনে আসছে, এসে সাথে সাথে এসছে, আমি বলছি তাড়াতাড়ি চলো। এবার আমি তো রাস্তাটা চিনি নাই, আমাকে নিয়ে যাচ্ছে। এবার একটা অটো দেখেছি, আমি বলছি কি ওই অটো করে জিজ্ঞেস করি নিয়ে যাবে কিনা, অটোকে যে জিজ্ঞেস করবো, বলছি খবরদার জিজ্ঞেস করো না, ওটা আমার মামার বন্ধু, আমার মামার বন্ধু, ঠিক আছে। আমার মামারই অটো চালায়, মানে বন্ধু হিসাবে। মামার আমি বাবা মামার অটো ওনাকে জিজ্ঞেস ওর করতে বন্ধু যাচ্ছে। চালায়, ঠিক আছে, মানে মামার অটো নাকি ভাড়া দিত, তাই না।
তো যাই হোক আমাকে ওখান থেকে না বলে মানে আমাকে বলছে ওখানে বলো না কিছু, অন্য দিক দিয়ে ও আমাকে একটা মাঠের উপর দিয়ে নিয়ে গেলো, জঙ্গল মঙ্গল ছিল সে মাঠটায় তখন না, অগ্রণী সংঘ এদের বাড়ির সামনে মাঠটা, মাঠের উপর দিয়ে নিয়ে গেলো। ভিতরে যখন যাচ্ছি না, ভাই দেখি সামনে তো অন্ধকার তো পুরো, সামনের থেকে একটা স্কুটি আসছে, হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে কি আমার মাসির স্কুটি আছে, এই মাসি না তো? আমি তখনই বাবা ভাই আমি ভাবলাম শেষ, আমাদের কিছু আর হবে না, প্রতিবার ধরা পড়ে যাচ্ছে, এটা মাসি হবে, নিজ্ঞাত মাসি হবে, কারণ আমার জীবনে কপালে লটারি বাঁধেনি আজ অব্দি, আজকে বাঁধবে না, শেষ, আমি বুঝে গেছি। ওদিকেও শেষ হয়ে গেছে আর আমাদের পার্ট 2টাও আজকে শেষ করে দিচ্ছি। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তাও কেটে কেটে দেখো আমি 45 মিনিটের মধ্যে নিয়ে এসেছি। কত বড় করবো আর কত বড় করা যায় বলো, আমার তো সবারটা মাথায় রাখতে হবে না, সবার ব্যাপারটা। মানে তোমাদের অনেকেরই ওয়াইফাই আছে বাড়িতে, অনেকেই বলছো ওয়াইফাই আছে, আমার কোনো ব্যাপার না, যত বড় পারো ভিডিও দাও। কেউ কেউ বলছো যে আমার বাড়িতে আমার 5G সেট, আনলিমিটেড নেট পাই সারাদিন, যত বড় বড় ভিডিও দাও, তোমাদের ভিডিও দেখতে ইন্টারেস্টিং আছে। তো কিন্তু সবার তো আর এইসব নেই বুঝছো, অনেকে আছে 1 GB 1.5 GB করে পায়। তো সবারটা মাথায় রেখে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পার্ট 3 একসাথেই করেছি, পার্ট 2-এর মধ্যে সব শেষ করে দিয়েছিলাম, কিন্তু এটা পার্ট 3 করে দিচ্ছি মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে। তো কে কে এক্সাইটেড আছে পার্ট 3 শোনার জন্য এক্ষুনি কমেন্ট করে জানাও। তো আমি সেই কমেন্টের কিছু কিছু স্ক্রিনশট, 5-10টা স্ক্রিনশট যেটাই পারি আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো টাটা বাই বাই। এরপরে কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে, অনেক কিছু ঘটেছে এরপরেও। তো টাটা বাই বাই, আবার দেখাবো তোমাদের সাথে পার্ট 3-তে। টাটা।